আজকে আমাদের মডিউলের HTML ডে 5 5 নাম্বার ক্লাস। তো গত ক্লাসে আপনাদের কি কি সমস্যা হয়েছে, কোথায় আটকিয়েছেন বা কোন জিনিসটা বুঝেন নাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের যেই লার্নিং প্রসেস সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে? এখন এইটা হলো এইটা, আমি টেক্সট ফাইলটা ওপেন করি, টেক্সট HTML এটাকে একটু ওপেন করি, এটাকে রাইট সাইডে রাখতেছি এবং HTML-টাকে এই সাইডে রাখতেছি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম HTML এর পাশাপাশি HTML এ কিভাবে CSS রান করে, মানে ক্যাসকাডাইল স্টাইল শিট। এর আগে তো আমরা নর্মালি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে এলিমেন্টগুলোকে স্টাইল করেছি, কিন্তু গত ক্লাসে আমরা ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস ও দেখেছি, যেগুলো কিনা আমাদের এইচটিএমএল ব্যবহারের জন্য এবং সহজভাবে ফরম্যাট করার জন্য অনেক উপকারী। তো আজকে হচ্ছে আমাদের ডে 009 এবং গত ক্লাসে যেগুলো আমরা দেখেছিলাম সেগুলো হচ্ছে কালার মেথড, HTML, ইনলাইন CSS, এক্সটার্নাল CSS, ইন্টারনাল CSS। তো মোস্ট অফ দ্য কেসেস আমরা যখন আমরা মাল্টিপেজ নিয়ে কাজ করি তখন এক্সটার্নাল CSS নিয়ে কাজ করি বেশিরভাগ ক্ষেত্রে। তারপর হচ্ছে ট্যাগ এলিমেন্ট সিলেক্টর, HTML এলিমেন্ট or ট্যাগ সিলেক্টর। তো ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুইটা সিএসএস এর জন্য এই ট্যাগ সিলেক্টরটা প্রয়োজন হয়, বলে দিতে হয় যে কোনটার জন্য কোন স্টাইলিং। হোয়াইট স্পেসের কথা বলেছি, হেডারের কথা বলেছি, স্টাইলের কথা বলেছি। তো আমরা HTML নিয়ে আজ পর্যন্ত এই 4টা ক্লাসে মোটামুটি ভালো দূর এগিয়ে গেছি আর কি। তো আমার মনে হয় না এখন আমাদের আর এইভাবে নরমালি আমরা এই নোটপ্যাড ব্যবহার করে এইগুলো এই স্ট্রাকচারগুলো লেখার প্রয়োজন আছে। আমাদের মনে হয় এতদিনে মুখস্থ হয়ে গেছে যে কোনটার কিভাবে অ্যাপ্লাই করলে আমাদের এগুলো কাজ করে এবং কোনটা স্টার্টিং ট্যাগ, কোনটা এন্ডিং ট্যাগ, কিভাবে অ্যাট্রিবিউটস লেখে, অ্যাট্রিবিউটস ভ্যালুগুলো দেয়, এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। তো আজকে থেকে আমরা যেটা করব যে আমরা একটু অ্যাডভান্স এডিটরের দিকে যাব, যেটা কিনা হচ্ছে আমি যেটা ব্যবহার করব এখানে, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, একদমই ফ্রি। এইটা আমরা ব্যবহার করব। তো আপনারা যারা যারা ইনস্টল করতে চান আপনারা সরাসরি ভিএস কোড লিখে এখানে সার্চ করতে পারেন, ভিএস কোড। তো ভিজুয়াল স্টুডিও কোড চলে আসবে, এখানে ডাউনলোডে দিলে আপনার ডাউনলোডটা কোন উইন্ডোজ বা কোন মেশিনের জন্য ডাউনলোড করবেন সেটা, ঠিক আছে? এটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন এবং ইনস্টল করার পর আমাদের অনেকটা এইরকম আসবে। এখানে কি আছে, আমি একটু যদি সার্চ করি ভিএস কোড, অ্যাপস, আচ্ছা। তো এখানে আমার শো করতেছে না, আমি যদি আবার একটু সার্চ করি ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও, এইটা, আচ্ছা। তো নাই, আমার কম্পিউটার ইনস্টল করা নাই। আমি তাহলে উইন্ডোজ 10-11 এর জন্য ইনস্টল করে ফেলি। গেটিং স্টার্টেড, এই যে ইনস্টল, ডাউনলোড প্রসেস স্টার্টেড। এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে ফাইলটা। অ্যাকসেপ্টে দিচ্ছি, নেক্সটে দিচ্ছি, তারপর কোথায় হবে প্রোগ্রাম ফাইলস মাইক্রোসফট ভিএস কোড, নেক্সটে দিলাম। ডোন্ট ক্রিয়েট স্টার্ট মেনু, আচ্ছা এটা থাক, নেক্সট। তারপর আমি এই দুটো অপশনও এনেবল করে দিব, যাতে করে আমরা ফাইল এক্সপ্লোরার থেকে ওপেন করতে পারি ফোল্ডার। নেক্সট, ইনস্টল।
এটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড এডিটর একটা, যেটা কিনা আমরা টেক্সট এডিটর হিসেবেও ব্যবহার করি, কিন্তু একটু অ্যাডভান্স। ঠিক আছে, এটা আমাদেরকে অনেক অনেক সাজেশন দিবে, যেগুলো আমরা আগে থেকেই শিখে নিব। সাজেশনটা ব্যবহার করব দ্রুত কোড রাইট করার জন্য, দ্রুত স্ট্রাকচার রাইট করার জন্য। মানে যেগুলো আমরা জানি সেগুলো শুধু শুধু লিখে সময় নষ্ট না করে, বরং কি আমরা স্টাইল এবং ফ্লেক্সিবিলিটি এবং হচ্ছে লজিক যেগুলো আছে সেগুলোর দিকে মনোনিবেশ করাতে এই অ্যাডভান্স এডিটরগুলো সাহায্য করে আমাদেরকে। ঠিক আছে, আমি তাহলে একটা থিম চুজ করে ফেলি, সেটা ডার্ক মডার্ন, ডার্ক কন্ট্রাস্ট। হ্যাঁ, ডার্ক কন্ট্রাস্টটা ভালো লাগতেছে। তারপর নেক্সট সেকশনে চলে যাই, কোড উইথ এক্সটেনশনস বা কিছু কিছু এক্সটেনশনস আমি করে ফেলি। built in terminal, ওকে, ডান। তারপর কি টার্ন ইনটু ইউনিট সেটিংস, ডান। ওকে, তো যখনই আমি এটাকে আবার ক্লোজ করে দিচ্ছি, এটাও ক্লোজ করে দিই। ঠিক আছে, এতদিন এতদিন আমাদের কোডগুলো যেভাবে দেখা যেত, মানে HTML স্ট্রাকচারগুলো এইভাবে দেখা যেত। এই নোটপ্যাড দিয়ে এডিট করার জন্য বা ওপেন করলে আমরা এগুলোকে এইভাবে দেখতে পারতাম। এখন যদি আমি ভিএস কোডটা ওপেন করি, এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এটাকে আমি এখানে পিন করে নিয়ে আসি। রাইট ক্লিক, পিন টু টাস্কবার, চলে আসলো। এটাকে ক্লিক করলাম, সবসময় এই ওয়েলকাম মেসেজটা আসবে। তো আমি এটাকে কাট করে দেই, এবং এখান থেকে যদি আমি কি বলবো, ওপেন ফোল্ডারে যাই, ওপেন ফোল্ডারে গিয়ে আমি এখানে বলে দিচ্ছি HTML, এই ফোল্ডারটাই ওপেন করি। এই পুরো HTML ফোল্ডারটা আমি ওপেন করে দিলাম। তো যখনই আমরা কোনো ফোল্ডার ওপেন করব, এরকম একটা সিকিউরিটি নোটিফিকেশন দিবে, আমরা বলবো যে ট্রাস্ট করি। ওকে, তাহলে ভিজুয়াল স্টুডিও কোড আমরা ইনস্টল করে ফেলছি এবং একটা ফোল্ডার আমরা এখান থেকে ওপেন করছি, যেই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের ফাইলগুলো দেখতে পারতেছি। তো আমরা এখানে নোটপ্যাডে দেখতে পারতেছি যে HTML স্ট্রাকচারটা একভাবে শো করে, একবারে সাদা কালো। ঠিক আছে, এটাই যদি আমরা ওপেন করি ডেভ 4 এই ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে, শুধুমাত্র ক্লিক করব, এই যে দেখেন ওপেন হয়ে গেছে। এটাকে মিনিমাইজ করি, আমাদের এটাকে বাম পাশে রাখি। এই যে দেখেন, এই হচ্ছে নর্মাল এডিটরের আউটলুক এবং অ্যাডভান্স এডিটরের আউটলুক। সবগুলো কালার আছে, কোনটা কোথায় শেষ হচ্ছে বোঝা যাচ্ছে। ইনডেন্টেশন অটোমেটিক আছে বা আমরা দিয়েছি, সমস্যা নাই। এখন যদি আমি এটাকে একটু ডিলিট করে দেই, এখানে কি ইরর দিবে? ইরর, এই যে এটা রেড হয়ে গেছে, এখন এটা আমাদের একটা ভুল ছিল, যেটা আমার এখন চোখে পড়ে নাই। H1টা এখানে দেওয়া হয় নাই। তো দেখেন এখানে H1টা এন্ডিংটা ক্লোজিং ঠিক মতো হয় নাই, তো এখানে একটা রেড কালার পড়ে গেছে। হ্যাঁ, আমি অল্ট এবং জেড প্রেস করে এটাকে র্যাপ করে দেই। এখন আমি পুরাটা দেখতে পারতেছি। তো এখানে H1 আমার বাদ পড়ে গেছিল। তো এখানে সুন্দর করে এখানে একটা লাল কালার দিয়ে রাখছিল, যাতে করে আমি বুঝতে পারি এইখানে আমার একটা কিছু মিসিং। খুব সুন্দর সাজেশন দিচ্ছে আমাকে। তো আমি H1 দিয়ে দিলাম, এখন প্রবলেম সলভ। তো এইভাবে দেখতে সুন্দর লাগে এবং বুঝতেও সুবিধা হয় আপনি কোথায় কি কাজ করতেছেন। এবং এগুলোকে আরো অনেক ফাংশনালিটি আছে, যে এই যে মিনিমাইজ করতে পারতেছি আমি। মনে করেন আমার হেডারের কাজ শেষ, আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম। তারপর হেডের কাজ শেষ, এটাকে মিনিমাইজ করে রাখলাম। এভাবে আর কি। ঠিক আছে, এই যে বডি, এগুলোকে মিনিমাইজ করে রাখা যায়। তাহলে এই হচ্ছে অ্যাডভান্স এডিটরের কাজ। আরো কিছু কাজ আছে, যেমন কি আমরা এইখানে বারবার এডিট করার পর বা কোনো কিছু চেঞ্জ করার পর ম্যানুয়ালি কন্ট্রোল S দিয়ে অথবা ফাইলে গিয়ে সেভ করতে হতো। আর এখানে আমরা অনেকগুলো প্লাগইন বা এক্সটেনশন বা আলাদা সুবিধা পাবো, যেটা কিনা হচ্ছে আমাদের অটো সেভ করতে সাহায্য করবে। এইখানে সেটিংসে যদি যাই, অটো সেভ নামে কিছু থাকতে পারে বাই ডিফল্ট। অটো, এই যে অটো সেভ, এটা অফ করা আছে, আমি অন করে দিই।
অটো সেভটা কিসের ভিত্তিতে? আফটার ডিলে, আফটার অন উইন্ডো চেঞ্জ, অন ফোকাস চেঞ্জ। An editor with changes is automatically set when the editor loses focus. ওকে, অন ফোকাস চেঞ্জ দিলাম, সমস্যা নাই। আফটার দিলে কি? Editor changes is automatically set after the configured file. অটো সেভ ডিলে, অটো সেভ ডিলেটা আমরা অন ফোকাস চেঞ্জ দিয়ে দিলাম। অন ফোকাস চেঞ্জ মানে হচ্ছে আমি যখন এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে যাব, এটা ফাইলটা অটোমেটিক সেভ করে নেবে। ওকে, খুবই ভালো। তো এই হলো এটা। তারপর আমাদের এখানে দেখি যে আমরা যদি H1 এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে H2 দেই, এখানে H2 হয়েছে, এটাকে আবার ম্যানুয়ালি H2 করতে হচ্ছে। তো আমি এখানে একটা এক্সটেনশন পাবো, অটো ট্যাগ এডিটর, অটো রিনেম। এটা কি? আমি একটু ম্যাক্সিমাইজ করি, অটো রিনেম ট্যাগ। এটা এটাকে যদি আমি ইনস্টল করি, তাহলে এখন দেখেন আমি এটাকে H2 ছিল, এখন আমি এটাকে H3 করি, এখানে শেষের এন্ডিং ট্যাগটা অটোমেটিক H3 হয়ে গেছে। খুবই সুন্দর। এখন আমি আর কি এক্সটেনশন, আচ্ছা আজকে এই পর্যন্তই। আজকে আমরা তাহলে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করব এবং এই এক্সটেনশনে গিয়ে কিভাবে আমরা এক্সটেনশন ইনস্টল করব সেটাও আমরা দেখে ফেললাম। এইভাবে এক্সটেনশনগুলো সার্চ করব, সার্চ করার মাধ্যমে আমরা ওইটাকে ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, অটো সেভ আমরা ইনস্টল করলাম এবং সেটিংস থেকে অটো সেভটা অ্যাক্টিভেট করলাম এবং এই এক্সটেনশন যে ইয়েটা আছে, ট্যাবটা আছে, সেখান থেকে আমরা একটা অটো ট্যাগ রিনেমার কে ইনস্টল করে ফেললাম আমাদের সুবিধার জন্য। তো আমরা যদি একটু লিখি, এই টেক্সট ফোল্ডারটাকেও আমরা এইখান দিয়ে ওপেন করব আমাদের এই ভিএস কোড দিয়ে। আমি এটাকে কাটি, এইখানে এটা তো আমাদের HTML ফোল্ডার, আমরা যদি এইখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি আমাদের এই টেক্সট ফাইল, এইটাকে টেক্সট ফাইলস, এটাকে আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে এটা ওপেন হবে আশা করা যায়। কোথায় গেল? কপি তো আমরা তো কপি করব না, কপি হয়ে গেছে। আউটলাইন, টাইমলাইন না। আচ্ছা, আমরা তাহলে ম্যানুয়ালি যাই, ওপেন ফোল্ডার দেই, কন্ট্রোল কে, কন্ট্রোল ও, ওপেন ফোল্ডার, এই টেক্সট ফাইল, এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, ওকে, তার মানে দুইটা আলাদা আলাদা উইন্ডো আসবে নাকি? এখানে কয়টা আছে? একটা টেক্সট ফাইল আছে আর আমার HTML-টা চলে গেছে। তো আমি এইভাবে না করে প্যারেন্ট যে ফোল্ডার আছে সেটাকে আমি ওপেন করি। ওপেন ফোল্ডার, প্যারেন্ট ফোল্ডার হচ্ছে কোনটা? এই এটা সিলেক্ট করলাম, প্যারেন্ট ফোল্ডার, HTML চলে আসলো, টেক্সট ফাইল চলে আসলো, টেক্সট ফাইলের মধ্যে এই হচ্ছে HTML। এইখানে আমরা আজকে যা যা শিখলাম এখন পর্যন্ত, কোথায়? ও, আমরা ওইটা সেভ করি না, এই জন্য দেখেন এই সমস্যা। এখন আমি এটাকে ডে 008 দেই, 009, আমি ওইখানে লিখেছিলাম কিন্তু সেভ করি নাই, এই জন্য চলে গেছে সমস্যা। কিন্তু এখন আমি দেখেন এটাকে লিখছি, আমি ম্যানুয়ালি সেভ করি নাই, আমি এটাকে কেটে দিলাম। এখন যদি আবার ওপেন করি HTML, এই যে ডে আছে, আবার এটাকে কেটে দেই, আমি এখান থেকে ওপেন করি টেক্সট ফাইল, এখানে ওপেন করি, নোটপ্যাড দিয়ে করি, জাস্ট ওয়ান্স, keep reopen ফাইল। ওকে, এই যে এটা আছে। এর আগে যে নোটিফিকেশনটা দিছিল সেটা হচ্ছে নোটপ্যাড বলছিল তোমায় আগে কিছু এডিট করেছিল, এটা রাখতে চাও কিনা, কিন্তু সে সেভ করে নাই, আমাদেরকে ওপেন করে ম্যানুয়ালি সেভ করতে হইতো। এখন আমরা এটাকে এভাবে অটোমেটিকলি, আমরা ম্যানুয়ালি সেভ না করলেও এটা সেভ হবে, তো আমাদের সময় বেঁচে যাবে এবং আমরা ভুল করলেও সমস্যা নাই। তাহলে আমরা যেটা শিখলাম, ইনস্টলিং অ্যাডভান্স টেক্সট এডিটর। টেক্সট এডিটরের নাম কি? ভিজুয়াল স্টুডিও কোড।
এটা বাই মাইক্রোসফট। এই ভিজুয়াল স্টুডিও কোড ছাড়া আরো অনেক কোড এডিটর আছে, তো আপনারা যদি এর আগে অন্যান্যগুলো ইউজ করে থাকেন ওইগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমরা দেখলাম আমরা ইনস্টল করার সময় আমাদের ডার্ক থিমটাকে সেট করে নিয়েছি, সমস্যা নাই। আমরা ইনস্টলিং plugins or extension in VS Code, হ্যাঁ ভিজুয়াল স্টুডিওকে আমরা শর্ট করে VS Code বলবো। ইনস্টল করে ফেললাম। তারপরে আমরা দেখলাম যে ফোল্ডার ওপেনিং ইন VS Code। আবার যদি দেখাই যে এখানে ফাইলে গিয়ে আমরা ওপেন ফোল্ডারে দিলে পুরো একটা ফোল্ডার ওপেন করতে পারবো, এবং এখানে আমরা ফোল্ডারের ভিতর থেকে যা যা চেঞ্জ করব অ্যাকচুয়াল ফোল্ডারে ওগুলো চেঞ্জেস হবে, পরিবর্তন হবে। ঠিক আছে, ফোল্ডার ওপেনিং ইন VS Code। তো ঠিক আছে, কোনো সমস্যা নাই, এই পর্যন্ত আমাদের এখানে। এখন আমরা আবার চলে যাই HTML ফোল্ডারে। HTML এটাকে কেটে দিতে পারি। HTML ফোল্ডারে আমি একটা ফোল্ডার বানাবো। তো এইখানে অনেকগুলো আইকন আছে, একটা হচ্ছে নিউ ফাইল, একটা হচ্ছে নিউ ফোল্ডার, তারপর হচ্ছে রিফ্রেশ। আর এটা কি, এটা কোলাপস ফোল্ডার ইন এক্সপ্লোরার। যতগুলো ওপেন থাকবে ওটাকে কোলাপস করে ফেলবে। আচ্ছা, তো আমি এখানে একটা ফাইল বানাবো day05। আমি ফোল্ডার বানাবো। ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল বানাই index.html। আমি এন্টার করলাম, এই index.htmlটা এখানে ওপেন হয়ে গেল। এখন যদি আমি এক্সক্লেমেশন সাইন দিয়ে ট্যাব প্রেস করি, তাহলে আমার যে ডিফল্ট বা ম্যান্ডেটরি যে HTML এর স্ট্রাকচারটা আছে সেটা আমার দিয়ে দিচ্ছে সে। আবার দেখাই, আমি এখানে এক্সক্লেমেশন সাইনটা দিলাম Shift1 প্রেস করে, তারপর ট্যাব, অন্য কিছু না করে ট্যাব প্রেস করব সাথে সাথে। হ্যাঁ, অন্য কিছু যদি প্রেস করে ফেলেন অন্য কিছু, তখন হয়তোবা এই ট্যাব প্রেস করাটা নাও কাজ করতে পারে। তো আমি এখন ট্যাব দিলাম, আমার এই স্ট্রাকচারটা, ডিফল্ট স্ট্রাকচারটা সে আমাকে দিয়ে দিয়েছে। এখন আমি বললাম day5 HTML day5। এইটাকে যদি আমি রান করি, আচ্ছা রান করার আরেকটা এক্সটেনশন আমরা দেখে ফেলি, এটা হচ্ছে লাইভ প্রিভিউ। তাহলে আমাদের আর ব্রাউজার লাগবে না, মাইক্রোসফটের লাইভ একটা প্রিভিউ আছে, ইনস্টল করতেছি। তা ইনস্টল করলে আমাদের এখানে একটা আইকন আসবে। ওকে, ইনস্টল হয়ে গেছে, ক্লোজ করলাম। এই যে এখানে নতুন একটা আইকন আসছে। তো এর আগে আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে আমরা HTML কোড করার পর সেটাকে আমরা ব্রাউজার দিয়ে রান করতাম। ঠিক আছে, যেমন কি আমরা এখন যে ফাইলটা বানাইছি এটা যদি আমরা এখানে যাই, day5 নামে একটা ফোল্ডার, এইটা ডাবল ক্লিক করতেছি, জাস্ট ওয়ান্স দিলাম, এই যে day5। আমরা ভিতরে কোনো চেঞ্জ করি না, কিন্তু এখানে day5 আসতেছে। একই কাজ আমরা, আচ্ছা আমরা আরেকটু পরিবর্তন করি, এখানে একটা h1 নিয়ে আসি। তো আমি যেটা করতেছি, অ্যাডভান্স এডিটরের কাজ দেখেন, আমি h1 শুধু লিখলাম, লেস দেন অ্যান্ড গ্রেটার দেন সাইনও দিলাম না। h1 লিখে যদি আমি ট্যাব প্রেস করি, সে আমাকে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগটা দিয়ে দিচ্ছে। আমি এখানে বলতেছি HTML day05 দিলাম, এটাকে দিলাম, এবং দেওয়ার পর আচ্ছা এখানে আবার একটু রান করে দেখাই, এন্টার। এইভাবে আসতেছে ব্রাউজারে, আউটপুটটা আমরা দেখতেছি। আর এইখানে যদি আমরা মাত্র যেটা লাইভ প্রিভিউটা ইনস্টল করলাম এটাকে ক্লিক করি, তাহলে এখানেই আরেকটা ট্যাব ওপেন হয় VS কোডে, এবং এখানে আমি লাইভ আউটপুট দেখতে পারতেছি। এটার একটা ভালো দিক হচ্ছে আমরা যখন এখানে আপডেট করব সাথে সাথে এটার চেঞ্জেসটা উইন্ডোতে দেখতে পাবো। আমি এখানে দিলাম we are on day 05 of। আচ্ছা দেখছেন আমি এখানে টাইপ করতেছি আর এখানে অটোমেটিক আপডেট হচ্ছে। তো আমি যদি এখানে একটা ইন্টারনাল স্টাইল শীট নেই, স্টাইল, এখানে আমি বলতেছি h1 কে সিলেক্ট করতেছি এবং এখানে বলতেছি টেক্সট। এই যে আমাকে এগুলো সাজেশন দিচ্ছে, সেন্টার, আমি বললাম সেন্টার হয়ে গেল।
তো আমাকে সিএসএস সে আমাকে দিচ্ছে, কি সাজেশন দিচ্ছে। আমি টেক্সট লিখতেছি, সে আমাকে সাজেশন দিচ্ছে যে কোনটা তুমি ব্যবহার করবা। আমি বললাম অ্যালাইন, তারপর বললো কোন ভ্যালুটা ব্যবহার করবা, আমি বললাম সেন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে কত সহজ, অন্য কিছু লেখা লাগতেছে না। কিন্তু আমাদেরকে অবশ্যই এগুলোর কাজ জানতে হবে। কাজ না জানলে আমি কি লিখে শুরু করব যে সে আমাকে সাজেশনটা দিবে, তাই না? কিছু তো একটা লিখতে হবে। তো আমি টি লিখতেছি, সে আমাকে সাজেশন দিচ্ছে টি দিয়ে এগুলো আছে। আমি টি লিখলাম, এই যে টপ আছে, ট্রান্সফর্ম আছে, টেক্সট ট্রান্সফর্ম আছে, টেক্সট শ্যাডো আছে, টাচ অ্যাকশন আছে। তো আমি আরেকটু দিলাম ই টেক্সট, এখন টেক্সট আবার এক্স, এইভাবে। তো এইভাবে যেটা আমরা অ্যাপ্লাই করব প্রপার্টি লেখার সাথে সাথে সে আমাকে সাজেশন দিবে। সেন্টার দিয়ে দিলাম, সেন্টার হয়ে গেল। এবং আমি বডিতে কিছু একটা অ্যাপ্লাই করি জেনেরিক। আমি বললাম বডি, বডির মধ্যে আমি বলতেছি বডি ফন্ট ফ্যামিলি তাহমা। ফন্ট ফ্যামিলি আমার চেঞ্জ হয়ে গেছে। আমি বলতেছি ব্যাকগ্রাউন্ডকে আমি দিচ্ছি ব্ল্যাক। আমি এই হেক্সাডেসিমাল কোড ব্যবহার করতেছি এবং ফন্ট কালার দিচ্ছি আমি বার্লিউড। এই যে কত সুন্দর, সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমরা যদি আমাদের এইগুলো একটু লিখে ফেলি যে আমরা কি কি করেছি। বললাম যে ইনস্টলিং লাইভ প্রিভিউ এক্সটেনশন ইন ভিএস কোড। ওকে, এটা করেছি। তারপর কি রাইট করতেছি। ঠিক আছে, তো এইটা হলো আমরা ইন্টারনাল সিএসএসও করে ফেললাম কিছুটা। এখন আমরা এখানে মেইন কন্টেন্টগুলো রাইট করব। তো আজকে মেইনলি আমরা দেখব, আমরা অ্যাডভান্স ফিচার্স নিয়ে, অ্যাডভান্স বলতে অ্যাডভান্স কোড এডিটর দিয়ে দ্রুত একটা ওয়েবসাইট দাঁড় করানোর চেষ্টা করব আর কি। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের যে ফোল্ডার আছে ডে5, এখানে যাই। এখানে আরেকটা সাব ফোল্ডার নেই যেটার নাম হবে সিএসএস। তারপর আরেকটা সাব ফোল্ডার নেই যেটার নাম হবে পেজেস। নিলাম পেজেস, ঠিক আছে। তো সিএসএস এর মধ্যে আমি একটা ফাইল নিচ্ছি style.css নামে, .css নিলাম। এই ফাইলটা ওপেন হলো এখানে। আমি এই HTML এ যাই এবং এটাকে এই সিএসএসটাকে এই HTML এর সাথে লিংক করাবো। লিংক করানোর জন্য আমি টাইটেলের নিচে যাচ্ছি, লিংক :css যদি দেই এবং ট্যাব দেই তাহলে আমার এটা চলে আসতেছে। এখন আমি এখানে বলবো ./css ফোল্ডার, আমাকে ফোল্ডারের সাজেশন দিচ্ছে, ফাইলেরও সাজেশন দিচ্ছে। আমি ক্লিক করে বসাই দিতে পারতেছি। কি সুন্দর, তাই না? তো আমাকে দিল। আমি আমার এক্সটার্নাল সিএসএস ফাইলটাকে লিংক করালাম এবং ইন্টারনাল সিএসএস ফাইলও এখানে আছে। আমি এগুলোকে এখানে না রেখে আমি এগুলোকে কাট করি। কাট করে আমার যে এক্সটার্নাল সিএসএস ফাইলটা আছে আমি সেটাতে যাই। আমি যদি এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করি তাহলে আমি সরাসরি এখানে চলে আসতেছি। আবার দেখাই, কোনো লিংকে যদি আমি কন্ট্রোল প্রেস করে ক্লিক করি তাহলে ওই লিংকে আমি চলে যাচ্ছি। এটাও অ্যাডভান্স এডিটরের একটা সুবিধা। আমি আমার ইন্টারনাল সিএসএসটাকে এখানে পেস্ট করে দিলাম। এখানে আরো কিছু ফ্যাসিলিটি আমি নিয়ে আসি, যেমন কি মার্জিন দিয়ে দিই 0, মার্জিন 0, তারপর হচ্ছে প্যাডিং 0, মানে 0 মানে হচ্ছে 0 পিক্সেল। তো 0 হলে পিক্সেল মেনশন করার প্রয়োজন নেই। মার্জিনটা আমি আপাতত 50 পিক্সেল দেই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। ঠিক আছে, মার্জিন 50 পিক্সেল দিলাম। H1টা তো শুধু দেখানোর জন্য, আমি H1টাকে আপাতত, আচ্ছা থাক, সমস্যা নাই। আমি এখানে চলে যাই, এগুলোকে করে দেই ডিলিট করব না, থাক, এখানে থাক। আমি এখানে যেটা করব, এখন আমাদের একটা ট্যাগ আছে হেডার, আমি হেডারকে নিয়ে আসলাম এবং হেডারের ভিতরে একটা আছে nav bar, আমি nav bar নিয়ে আসলাম nav নামে। তারপর আমি এখানে বলবো ul unordered list, তারপর এখানে বলবো li
এলআই আমার দিলাম এলআই। আমি আরেকটু সাজিয়ে লিখি এখানে লিখতেছি এলআই, তারপর এখানে বলতেছি অ্যাঙ্কর ট্যাগ দিলাম, ট্যাব দিলাম, হয়ে গেল অ্যাঙ্কর ট্যাগ। আমি এখানে দিতেছি হ্যাশ সাইন। এখন এখানে বলতেছি হোম। আমি অল্টার এবং শিফট এই দুইটা প্রেস করে ডাউন এরো প্রেস করতেছি, তাহলে এই লাইনটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, ডুপ্লিকেট। আমি এখানে বলতেছি হোম, তারপরে বলতেছি প্রজেক্ট, আবার অল্টার শিফট, তারপর ডাউন এরো, তারপর আমি বলতেছি নিউজ, তারপর আবার অল্ট ডাউন এরো, এবং ওয়ার্ডটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট লেফট এরো। এটা সিলেক্ট হয়ে গেল। আমি এখানে বলতেছি এফএকিউ, তারপর অল্ট শিফট কন্ট্রোল শিফট লেফট এরো, তারপর আমি বলতেছি যে কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, অল্ট শিফট ডাউন এরো, অল্ট কন্ট্রোল শিফট লেফট এরো, আমি বলতেছি কন্ট্যাক্ট আস। হয়ে গেল আমাদের এগুলো। একটা ভুল আমরা করে ফেলেছি। এই ভুলটা যে এই সবগুলো এক একটা আলাদা আলাদা এলআই এর ভিতরে হবে। তো আমি এখানে এলআই ক্রিয়েট করি, এখানে পেস্ট করতেছি। আচ্ছা, এগুলো এইভাবেই থাক। আমি এলআই কে আরেকটা নিতেছি, এইখানে এইগুলোকে সিলেক্ট করে আমি অল্ট ডাউন এরো প্রেস করি, তাহলে এটা নিচে চলে আসবে, এক ঘর করে নিচে আসবে। আপ এরো প্রেস করলে উপরে যাবে। তো আমি এখানে আরেকটা এলআই নিচ্ছি, এন্টার। এইগুলোকে সিলেক্ট করে অল্ট ডাউন এরো প্রেস করতেছি, তারপর আবার একটা এলআই নিচ্ছি, অল্ট ডাউন এরো, আবার একটা এলআই নিচ্ছি, অল্ট ডাউন এরো। তাহলে অল্টার ডাউন এরো দিয়ে আমি এটাকে নিচে নিতে পারতেছি, অল্টার ডাউন এরো দিয়ে আমি এটাকে উপরে নিতে পারতেছি। হ্যাঁ, আমি হয়তো বা এগুলোকে একটু লিখে ফেলি শর্টকাটস গুলোকে। এটা হচ্ছে ভিএস কোড শর্টকাটস। তো ভিএস কোড শর্টকাটস এর মধ্যে প্রথম যেই শর্টকাটটা আমরা দেখেছি সেটা হচ্ছে অল্টার শিফট এবং আপ এরো ডাউন এরো, অল্ট প্লাস শিফট প্লাস আপ অ্যারো ডাউন অ্যারো। এটা দিয়ে লাইনগুলো ডুপ্লিকেট হয়, ফর ডুপ্লিকেটিং লাইনস। তারপর আরেকটা শিখেছি ctrl কন্ট্রোল প্লাস শিফট প্লাস কন্ট্রোল শিফট left arrow or right arrow। এটাকে দিয়ে আমরা ওয়ার্ড সিলেক্ট করি। এটা মনে হয় আমরা ফান্ডামেন্টাল ক্লাসে দেখেছিলাম। ফর সিলেক্টিং এ কমপ্লিট ওয়ার্ড আমরা অল্টার জেড দেই, তাহলে আমাদের এই লাইনটা এইভাবে হরাইজন্টাল বার আসবে না, আমরা পুরো স্ক্রিনে আমরা সবগুলো দেখতে পারবো। এটাকে বলতেছি অল্টার জেড, এল্ট প্লাস জেড, এই শর্টকাট ফর ওয়ার্ড র্যাপিং। ওকে, এই তিনটা আমরা দেখে ফেলেছি। ঠিক আছে।
এই 3টা শর্টকাট আমরা দেখে ফেলেছি। এখন আমরা এগুলোকে স্টাইল করব। তো স্টাইল করার জন্য আমরা চলে যাই আমাদের CSS এ। আমাদের CSS টাকে আমরা এই পাশে রাখি, মানে 2টা কলামে কনভার্ট করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটাকে কেটে দিলাম। এখন তাহলে আমাদের HTML এখানে, CSS এখানে। এবং একটা মজার জিনিস দেখেন, আমরা যখনই একটা কন্টেন্টে যে একটা প্যারেন্ট এলিমেন্টের ভিতরে যখন একটা চাইল্ড এলিমেন্ট দিচ্ছি, অটোমেটিক ইনডেন্টেশনটা নিয়ে নিচ্ছে, যেটা কিনা আমরা ম্যানুয়ালি এর আগে করেছিলাম। হ্যাঁ, তো এটা আরেকটা গুরুত্বপূর্ণ এবং মজাদার বিষয়। এখন আমি স্টাইল করব হেডারটাকে আগে স্টাইল করি। হ্যাঁ, এই হেডারটাকে স্টাইল করি। আমি এখানে বলতেছি হেডার তোমার উইডথ হবে 100% এবং হাইট হবে 80 পিক্সেল। 80 পিক্সেল দিয়ে দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট হয়ে গেছে। আমি এটাকে কমেন্ট করে দিই, কন্ট্রোল / দিয়ে কমেন্ট করে দিলাম। ঠিক আছে, এই লাইনটাকে। তাহলে কমেন্টিং এর জন্য ctrl +/ for commenting lines। ওকে, তাহলে এইটা দিলাম। ওকে, সমস্যা নাই। এখন আমরা যেটা করব, ফন্ট আচ্ছা এইভাবে থাক। এখন আমরা বলবো UL কে বলবো UL লিস্ট স্টাইল টাইপ আমি দিচ্ছি নান দেওয়ার কারণে সার্কেলগুলো চলে গেছে। তারপর আমি বলতেছি ডিসপ্লে ফ্লেক্স দিলে এক লাইনে চলে আসবে। তাহলে আমরা ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার কারণে এইগুলো যেগুলো ব্লক ছিল লাইন বাই লাইন, সেগুলো ইনলাইন হয়ে গেছে। এই ডিসপ্লে ফ্লেক্স এটার সাথে এইটা যদি আমরা প্রপার্টি ব্যবহার করি, এটার সাথে আরো 2টা প্রপার্টি আমরা ব্যবহার করতে পারি। এইটা যদি থাকে ডিসপ্লে ফ্লেক্স, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। এটা হচ্ছে সেন্টার দিয়ে দিলাম। সেন্টার এর আগে এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়ার কারণে এটা সেন্টারে চলে আসছে। আরেকটা হচ্ছে অ্যালাইন আইটেমস, এইটাকেও দিলাম আমরা সেন্টার। এটাকে আমরা পরের লাইনে নিয়ে আসি। অ্যালাইন আইটেমস সেন্টার, এটা কাজ করে নাই। এটার কারণ হচ্ছে আমরা হাইট এবং উইডথ এই 2টা দেই নাই। আমরা যদি উইডথ দিয়ে দেই, উইডথ 100%, হাইট 100%। এখন কাজ করার কথা, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। দিয়ে দিলাম অটো দিয়ে দিয়েছি। অ্যালাইন আইটেমসটাকে বাদ দিলাম, জাস্টিফাই কন্টেন্ট দিলাম বাদ। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপর হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার ছাড়া আর কি আছে? হাইট হচ্ছে 80 পিক্সেল দিয়ে দিই আমরা, বা 60 পিক্সেল। হাইট তাহলে আমাদেরকে অ্যাবসলিউট ভ্যালু দিতে হবে 80 পিক্সেল। 80 পিক্সেল দিয়ে দেওয়ার কারণে এখন আমাদের এই অ্যালাইন আইটেম সেন্টারটা কাজ করতেছে। ঠিক আছে, তো এই যে এইভাবে আমরা কমেন্ট করেও চেক করতে পারি যে কোন প্রপার্টির কি কাজ। ঠিক আছে, আমরা কমেন্ট করতেছি মানে এই কোডটা এখন কাজ করবে না, তো এটা সবার উপরে চলে গেছে। এখন আবার আনকমেন্ট করে দেই, এই মাঝখানে চলে আসছে। তো আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এ কে নিয়ে কাজ করব, এলআই কে না, এ কে নিয়ে অ্যাঙ্কর ট্যাগ। তো আমি বলতেছি
এর ভিতরে যেই li আছে তার ভিতরে যে a আছে সেটাকে আমরা বলতেছি এটা হচ্ছে নেস্টেড সিলেকশন, মানে প্যারেন্ট থেকে শুরু করে চাইল্ড সিলেকশন। এটা হচ্ছে প্যারেন্ট, এটার চাইল্ড হচ্ছে এটা, এটার চাইল্ড হচ্ছে এটা, এইভাবে আমরা বলতেছি। তো এখানে আমরা বলবো প্যাডিং 15 পিক্সেল। 15 পিক্সেল খুব বেশি, আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম। 10 পিক্সেল, তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপর ফন্ট ওয়েট বোল্ডার, কালার বার্লিউড, এইটা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে এইভাবে করতে পারি। আমরা যেটা করব সেটা হচ্ছে মিনিমাম উইথ হাইটের একটা মিনিমাম উইথ দিয়ে দিব। মিনিমাম উইথ হচ্ছে 200 পিক্সেল। 200 পিক্সেলের কাজ হচ্ছে না, আমরা দেই 600 পিক্সেল। এখন কাজ করতেছে, তাহলে এটা আর উপর নিচে আসবে না। তো মিনিমাম উইথ দিয়ে দিলাম 600 পিক্সেল। এবং এখন আমরা হোভার ইফেক্ট নিয়ে কাজ করি নাই, হোভার ইফেক্ট নিয়ে কাজ করব। হোভার ইফেক্ট মানে হচ্ছে আমরা যখন কিবোর্ড কোনো কন্টেন্টের উপর এটা আমাদের কার্সরটা রাখবো তখন সেটা রেসপন্স করবে। তো আমরা এর উপর হোভার ইফেক্টস দেব। তো আমরা বলবো এর উপর একটা কোলন দিয়ে বলবো যে হোভার, তাহলে কি হবে, কোলন দেওয়ার পর হোভার করে আমি বলে দিব যে এটাকে আমি একটা বর্ডার দেব। এখানে বর্ডার দিয়ে দিই বর্ডার নান, বর্ডার অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট করে দিই, বর্ডার 5 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট করে দিলাম। তাহলে বর্ডার থাকবে কিন্তু দেখা যাবে না। আর এখানে আমি বলতেছি হোভার করলে বর্ডার বটম এটা হবে বার্লিউড। যখন হোভার করবে তখন এটা হবে। তো আমাকে 5 পিক্সেল সলিড দিতে হবে, 5 পিক্সেল সলিড। এখন এই যে, তো এটা খুব বেশি হয়ে গেছে 5 পিক্সেল, আমি দিলাম 3 পিক্সেল। 3 পিক্সেল দেওয়ার কারণে এখন আমাদের এইভাবে শো করবে। তারপর আমরা একটা করব ট্রানজিশন দিলে এটা দিব 0.5 সেকেন্ড। হ্যাঁ, 0.5 সেকেন্ড দিলে এটা আস্তে আস্তে আসবে। ট্রানজিশন দিলে না দিয়ে আমরা দিই ডিউরেশন। দিলে এত সেকেন্ড পর আসবে, ডিউরেশন দিই আমরা। এই যে আস্তে আস্তে শো করতেছে। আমাদের মিনিমাম উইথটা আরো লাগবে, আমরা দিলাম 800 পিক্সেল দিয়ে দিলাম। এখন ঠিক আছে, এখন এই যে এইভাবে আমাদের শো করতেছে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের মেনুগুলোতে ক্লিক করলে এখন কোনো কিছু হবে না, আমরা হোভার ইফেক্টস অ্যাড করেছি। তাহলে আমরা আমাদের এখানে অ্যাড করে ফেলি আরেকটা শর্টকাট আমরা দেখেছি। শর্টকাটটা কি ছিল, শর্টকাটটা ছিল CTRL, কন্ট্রোল প্লাস ক্লিক ফর ওপেনিং লিঙ্ক। তো কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে লিঙ্ক ওপেন হয়, এটা আমরা দেখেছি। তারপরে এখন দেখলাম CSS এ কি হচ্ছে আমাদের স্টাইল। আমরা করতেছি এক্সটার্নাল CSS। এখানে আমরা প্রপার্টি গুলো কি করতেছি, ডিসপ্লে
ফ্লেক্স, তারপর হচ্ছে এটা আমরা নিচে রাখি প্রপার্টি গুলো, ডিসপ্লে ফ্লেক্স, তারপর জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার দিছি, সেন্টার ছাড়া লেফট রাইট আছে, স্টার্ট আছে, তারপর হচ্ছে অ্যালাইন আইটেমস, এটাকে আমরা দিছি সেন্টার, তারপর হচ্ছে হোভার ইফেক্ট করেছি, হোভার, তারপর হচ্ছে এগুলোই আপাতত করেছি, বর্ডার করেছি, তারপর বর্ডার, তারপর মিনিমাম উইডথ, তারপর হচ্ছে এইগুলো আমরা এই পর্যন্ত দেখলাম। এখন মিনিমাম উইডথ দিয়ে দিয়েছি আমরা, লিঙ্ক হেডার HTML এ আমরা কি করেছি, হেডার দেখেছি, হেডার HTML, এখানে আমরা দেখেছি হেডার ট্যাগ, তারপর nav ট্যাগ, আর কি এগুলো নতুন মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে এইগুলোকে আমি এখন ছোট করে মিনিমাইজ করে ফেলতে পারি। হেডারের কাজ আমাদের শেষ, হেডার হয়ে গেল আমাদের শর্টকাট হেডার। তো এখন আমাদের এই পেজগুলো, আচ্ছা টেক্সট ট্রান্সফর্ম করেছিলাম আমরা, পেজগুলো এখানে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপর ছিল টেক্সট ডেকোরেশন নাম দিয়েছিলাম আন্ডারলাইন সরানোর জন্য, তারপর হচ্ছে বুলেট লিস্টকে সরানোর জন্য লিস্ট স্টাইল টাইপ আমরা করেছিলাম নাম। এইগুলো হচ্ছে CSS। তো আমাদের আমাদের HTML5 এটাকে আমরা, আচ্ছা এটাই থাক। তো আমরা যেটা করেছি, হেডারের মধ্যে অনেকগুলো লিঙ্ক নিয়েছি, তো এই লিঙ্কগুলোকে আমরা এখন বাস্তবে রূপ দেই। আমরা এটাকে করে ফেলবো। আচ্ছা, এটাকে করার আগে আমরা এখানে কাজগুলো সেরে ফেলি, লিঙ্কগুলোকে অ্যাট্রিবিউটস গুলো দিয়ে দিই। তাহলে হোম, এটা হচ্ছে index.html প্রজেক্ট, এটাতে থাকবে ডট পেজেস, এর ভিতরে থাকবে প্রজেক্ট ডট html। আমি অল্ট জেড দিয়ে এটাকেও ওয়ার্ড র্যাপ করে দিচ্ছি। এইখানে থাকবে ডট পেজেস, এর ভিতরে থাকবে, এখন আমরা বানাই নাই কিন্তু বানাবো, ইউজ ডট html, তারপর এখানে থাকবে ডট পেজেস, তারপরে থাকবে faq.html, এখানে ডট পেজেস, তারপরে থাকবে about.html, সর্বোপরি ডট পেজেস, তারপরে থাকবে contact.html। এখন আমরা এই পেজগুলো বানাবো। এইটার মধ্যে ডাবল স্ল্যাশ দিয়ে দিলাম, ডাবল ডট দেওয়ার কারণে সেটা আমাদের অন্যান্য পেজে, অন্যান্য ফোল্ডারের ভিতরে থাকলেও সেটা বাইরে চলে যাবে, রুট ফোল্ডারটাকে কাউন্ট করবে। এখন আমরা এইটাকে আমরা কপি করব, এই ইন্ডেক্সটাকে কপি করতেছি, এইখানে পেস্ট করব। কয়বার করব, আমাদের এলআই আছে কয়টা, 1 2 3 4 5 6, 6টা, তা আমরা করব 5 বার, 1 2 3 4 5। এটাকে আমরা রিনেম করে বলতেছি প্রজেক্ট ডট, ডট তো দেয়া আছে, এটাকে আমরা বলতেছি নিউজ, এইটাকে বলতেছি অ্যাবাউট,
তারপর এটা হচ্ছে কন্টাক্ট, আর হচ্ছে এফএকিউ। এখানে এফএকিউ হয়ে গেছে। এখন যদি আমরা এগুলোর মধ্যে ক্লিক করি তাহলে আমরা ভিতরে যেতে পারবো। ফাউন্ড, আচ্ছা ইন্ডেক্সটা বার, এই যে এটাতে চলে আসতেছে, এইটাতে চলে আসতেছে, তারপর নিউজ, আচ্ছা এগুলোতে আসতেছে। তো আমি একটা একটা করে এডিট করি। এইখানে আমাদের এই যে প্রতিটা পেজ আমাদের এখানে আছে, আমি এই বারে রেখে মাউসের স্ক্রলটা ঘোরাইলে আমি এদিক সেদিক যেতে পারবো। তো ইন্ডেক্সের মধ্যে আমার কি আছে, হোম ডে 5 আছে, প্রজেক্টের মধ্যে দিয়ে দেই প্রজেক্ট, নিউজের মধ্যে নিউজ, তারপর কন্টাক্ট, তারপর হচ্ছে এফএকিউ, অ্যাবাউট আস। এইগুলো এখন আমাদেরকে এইচটিএমএলটা, সিএসএসটা পাচ্ছে না এখানে। তো আমরা যদি সিএসএসটাকেও লিঙ্ক করে দিই, এখানে একটা ডাবল ডট দিতে হবে। এখন দিলাম, এই যে পেয়ে গেছে। নিউজের মধ্যে যাই, নিউজ, এখানে একটা ডাবল ডট দিতে হবে। ডাবল ডট দেওয়ার কারণে সে এক ঘর পিছাবে আমাদের এই যে এখানে এই ফাইলগুলো আছে পেজেসের ভিতরে, কিন্তু পেজেসের ভিতরে আমাদের কোনো সিএসএস ফোল্ডার নাই এবং স্টাইল ফাইলও নাই। এই জন্য আমাদেরকে একটা ফোল্ডার বাইরে গিয়ে, এক স্টেপ বাইরে গিয়ে এই সিএসএস ফোল্ডারকে অ্যাক্সেস করতে হবে, যার কারণে এটার সিনট্যাক্স হচ্ছে বা ফরম্যাট হচ্ছে ডাবল ডট ইউজ করা। তো ডাবল ডট ইউজ করলে রুট ফোল্ডারে চলে যায়। তো আমি যদি ডাবল ডট, এটা নিউজ পাই নাই, না পাওয়ার কারণ কি, আমরা যদি একটু লিঙ্কে গিয়ে দেখি, আচ্ছা ডটটাকে আগে সরাই পার্থক্যটা বোঝার জন্য। এখানে নিউজ, প্রজেক্ট, পেজেস, নিউজ ডট এইচটিএমএল, আমরা কি লিখেছি, নিউজ ডট এইচটিএমএল, পেজেস, নিউজ, এইচটিএমএল, সবই তো ঠিক আছে। ফাইল নট ফাউন্ড দেখাচ্ছে কেন? আবার যাই, নিউজ HTML cannot be found, it may have moved, edited or deleted. We did not delete it. নিউজ না পাওয়ার কারণ কি, আমরা তো এখানে দেখতেছি নিউজ। আচ্ছা যাই হোক, এটাকে ডট দিলাম। আর কি কি আছে, এফএকিউ পাচ্ছে না, ডে 5 এফএকিউ, এখানে একটা ডট দেই, অল সেড, বডি এইচটিএমএল, এইখানে একটা ডট, এফএকিউ না পাওয়ার কারণ কি, আমরা একটু চেক করি আমাদের এফএকিউটা পাচ্ছে না কেন, আমাদের এফএকিউ না পাওয়ার কারণ কি। এইটা প্রজেক্ট পাচ্ছে, প্রজেক্ট ডট এইচটিএমএল পেলে HTML, news dot html, faq dot html, about dot html, সবই তো ঠিক আছে। about dot html, contact, faq, project। আচ্ছা এটা আমরা দেখব। তো হেডারটাকে মিনিমাইজ করি, এখানে আমরা বলতেছি our projects, এটাকে আপাতত সরাই দিচ্ছি। এটাকে আমি একটু কপি করে বলতেছি নিউজের মধ্যে হেডারটাকে মিনিমাইজ, এইখানে পেস্ট, লেটেস্ট নিউজ, তারপর কন্টাক্ট, এখানে বলতেছি কন্টাক্ট
with us, তারপর FAQ, Quora, question or answer, then about us, then কিছু নাই। এখন আমি যদি কন্ট্রোল S দিয়ে সেভ করি, যদিও S দিয়ে সেভ করা লাগবে না, তারপর দেখতেছি ওকে। এখন যদি আমি একটু ফেরত যাই, হোমের মধ্যে HTML day5 ইন্ডেক্স একবার পায় একবার পায় না। এটা খুব সম্ভবত আমাদের এর কারণে হচ্ছে, আমার প্রজেক্ট day5। আমি আবার একটু ওপেন করি, আমাদের CSS-টা সবগুলোতে অ্যাপ্লাই করা হয় নাই। এখানে ডাবল ডট, তারপর এখানেও ডাবল ডট, ইন্ডেক্স, ওকে, অলরাইট, বডি হেডার। এখন আমরা এটাকে একটু ব্রাউজার দিয়ে ওপেন করি, day5 ইন্ডেক্স, এটাকে ডাবল ক্লিক করলাম, ওপেন হলো, হোমে গেলাম, it may have moved, okay, Google Drive, computer, HTML, day5 index, নিউজ আসতেছে, একটা পাচ্ছে একটা পাচ্ছে না, FAQ, হোম, ওকে। আমরা আবার একটু যাই, আমাদের অ্যাবাউট আছে, মধ্যে লিঙ্কটা কি ছিল? হোম পেজ থেকে আমরা যখন যাব তখন তো পেজেসের ভিতরেই, কিন্তু এখানে যদি আমরা ডাবল ডট দিয়ে দিই, ইন্ডেক্স ডাবল ডট প্রজেক্ট নিউজ এবং হচ্ছে FAQ, আমরা গিয়েছিলাম অ্যাবাউট, তো এখানে অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউট আছে, আমাদের প্রজেক্টসে যাচ্ছে, ব্যাক নিউজে যাচ্ছে, ব্যাক FAQ। তার মানে আমাদের এখানে ডাবল ডটের সমস্যা হয়েছে, ডাবল ডট না দেওয়ার কারণে আমার এইখানে ইনফরমেশনগুলো পাচ্ছে না। তো আমি অ্যাবাউটে আপডেট করেছি, তো অ্যাবাউটের এখানটা কপি করে বাকিগুলোতে বসাই দিই। প্রজেক্টসে গেলাম, এখানে কন্ট্রোল ভি, অ্যাবাউট, তারপর আর কি বাকি রইল, প্রজেক্টস তো হয়ে গেছে, নিউজ বাকি আছে, কন্ট্রোল ভি, FAQ এটাও বাকি আছে, and contacts হয়ে গেছে, about হয়ে গেছে। এখন যদি আমরা যাই, এখানে সব হয়ে যাওয়ার কথা, এই যে, তাহলে আমাদের ডাবল ডটের কারণে, সে ডাবল ডট না দেওয়ার কারণে সবগুলোকে অ্যাক্সেস করতে পারতেছিল না। এখন আমাদেরটা হয়ে গেছে। তো আমাদের ফুটার হেডার হয়ে গেছে, এখন কাজ বাকি আছে হচ্ছে ফুটারের কাজ করব, তার আগে আরেকটা ন্যাভবারের একটু কাজ করে নেই। ন্যাভবারের কারণে আমাদের এইখানে এটা
এইটা নেভারের কারণে এটা আমাদের একটু জায়গা দখল করেছে, এই যে এই স্পেসটা। তো আমরা এখানে নেভার হেডারের পর আমরা বলে দিচ্ছি নেভার নেভ। এইখানে আমরা বলবো যে উইথ 100%, হাইট 100%। এখন যদি আমরা কিছু করি, প্রজেক্ট হয় নাই, মার্জিন প্যাডিং, ওকে, এখানে মার্জিন প্যাডিং এগুলোকে আমি কাট করতেছি। কাট করে এখানে আমি শুরুতে বলে দিব অ্যাস্ট্রিক সাইন দিয়ে যে যত ধরনের কন্টেন্ট আছে ওগুলোর মার্জিন হয়ে যাবে 0, প্যাডিং হয়ে যাবে 0, আর বক্স সাইজিং এটা হচ্ছে বর্ডার বক্স। এখন যদি আমি একটু আপডেট করি, এই যে হয়ে গেছে। তো এইগুলোর অ্যাস্ট্রিক, এই অ্যাস্ট্রিক সাইনটার মানে হচ্ছে সিলেক্ট অল এলিমেন্ট, বডি, হেডার, নেভ যতগুলো আছে এই সবগুলো এলিমেন্টের কাজ করতেছে অ্যাস্ট্রিক। তো সবগুলো এলিমেন্টকে বলতেছি মার্জিন 0, প্যাডিং 0। বক্স সাইজিং এর বিষয়টা হচ্ছে, বক্স সাইজিং এর বিষয়টা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত বোঝাবো যে এই প্রতিটা কন্টেন্টের একটা নির্দিষ্ট প্যাডিং মার্জিন দেয়া থাকে, এবং আমরা যখন এখন 0 আছে, যখন প্যাডিং মার্জিন দিব তখন ওইটা যদি উইথ মনে করেন 80 পিক্সেল দেয়া থাকে, তাহলে প্যাডিং যদি আমি 10 পিক্সেল করে দেই তাহলে এটা হয়ে যাবে 100 পিক্সেল, কারণ কি প্যাডিং গুলো বা মার্জিন গুলো বাইরের সাইডে অ্যাপ্লাই হবে। আর বক্স সাইজিং দেওয়ার কারণে এই 80 পিক্সেলের ভিতরেই সে বর্ডারটাকে অ্যাডজাস্ট করবে, ঠিক আছে। তো বক্স সাইজিংটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, সমস্যা নাই। আমরা এখানে চলে গেলাম, এখানে গিয়ে বলতেছি সিএসএস এর মধ্যে না, সিএসএস asterisk for selecting all elements। আচ্ছা, হয়ে গেল। এখন আমরা ফুটারে চলে যাই। ফুটার, এখানে লিখে ফেলি ফুটার ট্যাগ। তো আমরা ইন্ডেক্সে গিয়ে ফুটারটা বানাবো, হোম এইখানে। এখন আমরা ফুটারটাকে বানিয়ে ফেলি। ফুটার হবে সবার শেষে। ফুটার, এখানে আমি বলবো একটা পি ট্যাগ নেই অথবা স্মল ট্যাগ নেই। স্মল ট্যাগের বলতেছে অল রাইটস, এখানে এন কপি, এদের কপিরাইটস এর সাইনটা আসবে। তারপর হচ্ছে অল রাইটস রিজার্ভড বাই ডিকোড এমএইচ। দেখি কিরকম আসে। অল রাইটস রিজার্ভড বাই, রিজার্ভ বানানটা কি ঠিক আছে? আমরা একটা চেক করি। রিজার্ভ, ওকে, ঠিক আছে। তো অল রাইটস রিজার্ভড বাই ডিকোড ইমেজ। তো এইটাকে আমরা এখন স্টাইল করব, এই আমাদের এটাকে ফুটারটাকে আমরা সবার শেষে চলে যাই। ফুটার যেহেতু সবার শেষে, আমি এখানে কমেন্ট করতে পারি ফুটার এরিয়া, কমেন্ট করে রাখলাম। এখানে বলতেছি যে ফুটার, এখানে আমি উইডথ দিয়ে দেব 100% এবং হাইট দিয়ে দেব 80 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই হোয়াইট, FFF। রিফ্রেশ করি, এই যে হোয়াইট চলে আসছে। আমরা এখানে যদি দেখতাম তাহলে আর বারবার রিফ্রেশ করা লাগতো না। আমি এটাকে কেটে আমরা এইখানেই দেখবো এটাকে, এই যে এটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, তাহলে
এইটা থাকবে এই সাইডে। অলরাইট, সিজার ফুটার হয়ে গেল, হেডার হয়ে গেল। এটাকে আমি বলতেছি ডিসপ্লে রিফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপর বলতেছি অ্যালাইন আইটেম সেন্টার। হয়ে গেল সেন্টার। অলরাইট রিজাল্ট। এখানে আমি কালার দিয়ে দিচ্ছি কালার গ্রে, গ্রে কালার দিয়ে দিলাম। এইটাকে আমি একটা কন্টেইনারের ভিতরে রাখি, ডিভ নিচ্ছি, ডিভের ভিতরে রেখে দিচ্ছি। অলরাইট রিজাল্ট। ওকে, হয়ে গেছে আমাদের। এরিয়া। এখন আমি এই ফুটারটাকে কপি করে সবগুলো ইয়েতে বসাই দিই পেজের মধ্যে। হয়ে গেছে। তো আমরা HTML এ নিলাম হচ্ছে একটা ডিভ, ডিভ মানে হচ্ছে একটা এরিয়া আমরা মেনশন করে দিচ্ছি। তো ডিভ সচরাচর ব্লক এলিমেন্ট পুরো উইন্ডো জুড়ে নেয়। এবং আমাদের যে বডি, এগুলো থাকবে মেইন ট্যাগের ভিতরে। তো আমি এগুলোকে কাট করতেছি, কাট করে বলতেছি মেইন নামে একটা ট্যাগ আছে, এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এবং আমি হেডার শুরু শেষ কোথায়, হেডার এখানে, এখানে স্টার্ট হচ্ছে মেইন, মেইন এরিয়া। তা আমি মেইন এরিয়াতে বলতেছি মেইন নামে যে কন্টেন্টটা আছে এটার হাইট দিয়ে দিচ্ছি আপাতত মিনিমাম হাইট, মিনিমাম হাইট আপাতত দিয়ে দিচ্ছি 80 VH, 80 বা 70 দিলাম, 70। মিনিমাম হাইট 70 দেওয়ার কারণে আমার এক পেজে এবং এটা চলে যাচ্ছে নিচে। ঠিক আছে, এই ফুটারটা নিচে থাকতেছে ডিসপ্লের নিচে। আর আমি এই বডিটাকে বলে দেই TSC, টেক্সট এলাইন সেন্টার। হয়ে গেল HTML D5। ওকে, হয়ে গেছে। তাহলে আমাদের এখানে ডিভ, আচ্ছা ঠিক আছে। এখন আমাদের একটা মোটামুটি একটা টেমপ্লেট রেডি হয়ে গিয়েছে। আচ্ছা, এটার উইডথ দেওয়া হয় নাই। উইডথ, এটার আমরা হেডারের মিনিমাম উইডথ দিয়েছি 800 পিক্সেল, এটারও দিয়ে দেই ফুটার, না হলে ম্যাচ করবে না ফুটারের উইডথ মিনিমাম উইডথ, তাহলে দুটোটা সমান হবে। এই যে একইভাবে আমরা যদি এইটাকেও দিয়ে দেই তাহলে সবগুলো সেন্টারে থাকবে। মেইনের মিনিমাম উইডথ হচ্ছে 800 পিক্সেল, 800 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, 800 পিক্সেল করলাম। এখন এই মেইনটাকে কপি করে আমাদেরকে সবগুলো ট্যাগের মধ্যে দিতে হবে, না হলে এই অ্যাবাউট কোথায়, অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট। তো এর আগে মেইনটা যদি না দিতাম তাহলে কি হতো, এই যে এভাবে থাকতো। এখন আমি মেইনটাকে দিয়েছি, কন্ট্রোল শিফট, এই যে মেইনটাকে দেওয়ার কারণে এটা ফুটারটা নিচে চলে যাচ্ছে, কারণ কি আমরা মেইনটার একটা মিনিমাম হাইট দিয়ে দিয়েছি। একইভাবে এটাকেও বলতেছি মেইন, তারপর
ফুটারের কাছে সেটাকে মিনিমাইজ করে রাখতেছি। অলরাইট, তাহলে আমাদের এইভাবে হচ্ছে ডিসপ্লেগুলো শো করবে এখন। ওকে, এইটার একটা সমস্যা হচ্ছে এটাকে আমরা করতে পারতেছি না, কন্ট্রোল প্রেস করে জুম ইন জুম আউট করতে পারতেছি না এখানে। তো আমরা আরেকটা এর সাথে পরিচিত হয়ে যাই, এক্সটেনশন, সেটা হচ্ছে লাইভ সার্ভার। আমরা লাইভ প্রিভিউ দেখেছি, এখন দেখব লাইভ সার্ভার। লাইভ সার্ভার, লাইভ সার্ভার, লাইভ প্রিভিউ, এইটাই ব্যবহার করি। রিড উইথ ডেফ, ইনস্টলে ক্লিক করেছি, ইনস্টলিং, ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকেও ক্লোজ করে দেই। লাইভ সার্ভার, এখন যদি আমি ইন্ডেক্সে চলে যাই, আমার ইন্ডেক্স হচ্ছে এইটা, এইখানে গিয়ে আমি লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করার পর আমার গো লাইভ নামে এখানে একটা লেখা চলে আসবে। তো আমি এটাকে ক্লিক করি, ক্লিক করলে এটা ব্রাউজার দিয়ে অন হয়ে যাবে, আমার যে ডিফল্ট ব্রাউজার সেটা। তো এই যে ডিফল্ট ব্রাউজার দিয়ে অন হয়ে গেছে। এখন আমি এটাকে লেফট সাইডে রেখে দেই, এটাকে এই সাইডে রেখে দিই। এখন আমি যদি কন্ট্রোল প্রেস করি এটাকে ছোট করতে পারবো আমার এই উইন্ডোটাকে। এখন আমি ক্লিক করি, cannot get HTML index, আচ্ছা এটা পাচ্ছে, এটা পাচ্ছে। ইন্ডেক্সের ভিতরে ইন্ডেক্স পাচ্ছে না, ইন্ডেক্সের ভিতরে ইন্ডেক্স না পাওয়ার কারণ আমরা এখানে একটু যাই, এইখানে ইন্ডেক্স, এটাকে আমরা সরাসরি একটাই দিই। ওকে, এখন আমরা হোম, তাও পাচ্ছে না, এখন পাচ্ছে। এই যে, তাহলে এইভাবে এই লাইভ প্রিভিউ, আমরা লাইভ প্রিভিউ থেকে লাইভ সার্ভারে কেন গেলাম দেখেন, এর আগে আমরা এই যে ব্রাউজারের এই সুবিধাটা আনার জন্য আর কি। হ্যাঁ, ব্রাউজার এখানে লাইভ প্রিভিউ দেখতে পারলেও ব্রাউজারের যেই এক্সট্রা ফাংশনালিটি গুলো আছে সেগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো না, যার কারণে আমরা লাইভ সার্ভারটা ইনস্টল করেছি। তো লাইভ সার্ভারটা ইনস্টল করার কারণে আমি যদি এখানে কোনো চেঞ্জেস আনি সেটা ওইখানেও রিফ্লেক্ট করবে। এই যে চলে আসছে, এটা সরাসরি আপডেট হওয়ার কথা, কোনো কারণে ডিলে হচ্ছে, কিন্তু আমরা এটাকে আবার দেখতে পারবো, সমস্যা নেই। 45,000, ওকে, সরাসরি আপডেট হয়ে যায়। এই যে আপডেট, আমি এটাকে আবার ব্ল্যাক করে দেই। আচ্ছা ঠিক আছে, তো এই হলো আমাদের অবস্থা। এখন আমরা যদি যাই আমাদের এই হোম ট্যাবের ভিতরে, আমরা HTML5 না বলে আমরা এটাকে একটা হোম প্রজেক্ট নামটা প্রজেক্টস হবে, প্রজেক্ট নিউজ প্রজেক্ট। তো প্রজেক্ট সবগুলোতেই হবে, সমস্যা নেই, আমরা চেঞ্জ করব। এইখানে আর কি কন্টেন্ট আমরা এড করতে পারি, আচ্ছা সমস্যা নাই, এইটাতে এটা নিয়ে আমরা প্রতিদিন কাজ করব, এটাকে আরো আপডেট করব। এখন আমরা চলে যাই আমাদের এইখানে, আমাদের ফুটার দেখেছি, HTML ট্যাগ, মেইন ট্যাগ। এখন যদি আমরা আমাদের একটু W3C স্কুলে যাই, দেখি আমাদের HTML-টা কোথায় শেষ করেছিলাম। ওকে, তো HTML এইখানে ইন্ট্রোডাকশন, কোটেশন, কমেন্টস, কালার পর্যন্ত ছিলাম। তারপরে আমরা CSS শেষ করেছি, টাচ করেছি, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। এখন চলে আসি লিঙ্ক।
আমাদের এই হচ্ছে লিংক, লিংকে গিয়ে বলতেছে হাইপার লিংক। তো হাইপার লিংক নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করে ফেলেছি। এই যেটার সিনট্যাক্স হচ্ছে এ, এবং এটা আমাদের href নামে একটা অ্যাট্রিবিউট নেয়। এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে কোনো লিংক দিয়ে দিলে সেটা ওইভাবে কাজ করে। তো লিংক দেখেছি, তারপর লিংকের ভিতরে href এর পরিবর্তে আরেকটা অ্যাট্রিবিউট নেয় যেটার নাম হচ্ছে টার্গেট। টার্গেট দিয়ে আমরা বলে দিতে পারি যে আমি যখন একটা লিংকে ক্লিক করব তখন সেই লিংকটা কোথায় ওপেন হবে। এখন আমাদের ওপেন হচ্ছে এই একই ট্যাবের ভিতরে, কিন্তু এছাড়া যখন আমরা অন্য কিছু দিয়ে দিব, যেমন কি টপ মানে হচ্ছে ওই পেজের উপরে ওপেন হবে, প্যারেন্ট মানে হচ্ছে ওই পেজেই ওপেন হবে, সেলফ মানে হচ্ছে ওই পেজেই ওপেন হবে। ডিফল্ট বাই ডিফল্ট সেলফ থাকে। আর প্যারেন্ট ওপেনস দ্য ডকুমেন্ট ইন দ্য প্যারেন্ট ফ্রেম, তো এটা ফ্রেমের ক্ষেত্রে বোঝাচ্ছে, যখন আমরা যখন ফ্রেম দেখব তখন বলবো। আর টপ ওপেনস দ্য ডকুমেন্ট ইন দ্য ফুল বডি অফ দ্য উইন্ডো, টপে শো করে। আর ব্ল্যাঙ্ক হচ্ছে নতুন একটা উইন্ডোতে নিয়ে এটাকে ওপেন করে। তো আমরা যদি এখানে এই হোমে যখন থাকি তখন যদি আমরা এটাকে বলে দিই যে টার্গেট ব্ল্যাঙ্ক, একটাকে আমরা প্রজেক্টস, এইখানে আমরা বলে দিচ্ছি টার্গেট ব্ল্যাঙ্ক। তো ব্ল্যাঙ্ক দিয়ে দিলে আমরা যখন প্রজেক্টসে ক্লিক করব তখন সে নতুন একটা ট্যাবে ওপেন হবে। এর আগে আমাদের ওপেন হয়তো একই ট্যাবের মধ্যে, এখন ক্লিক করলে আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে। এটাই হচ্ছে টার্গেট যে অ্যাট্রিবিউট আছে সেটার কাজ। তাহলে আমরা টার্গেটস অ্যাট্রিবিউটসটা দেখে ফেললাম। tag attributes target blank, ওকে blank। তারপর হচ্ছে লিংক কালার্স। তো কালার্স গুলো আমরা চেঞ্জ করেছি এখানে বাই ডিফল্ট এগুলো ব্লু কালার ছিল। আমরা যেটা করেছি সেটা হচ্ছে এগুলোকে আমাদের কাস্টমাইজ কালার দিয়েছি। তো আমরা যদি সিএসএস স্টাইলে যাই, আমাদের এইখানে এই যে এ ট্যাগের ভিতরে আমি কালারটাকে যদি একটু করি, কমেন্ট করি, টেক্সট ডেকোরেশনটাকে যদি কমেন্ট করি এবং রিফ্রেশ করি, তাহলে এই যে বাই ডিফল্ট এরকম কালার থাকে। তো আমি এগুলাকে কাস্টমাইজ করলাম, কাস্টমাইজ করে আমরা আমাদের কালারকে দিয়ে দিয়েছি। কিন্তু এইখানে যে কালারের কথা বলতেছে লিংকের কালার, সেটা কিন্তু অন্য কালার। তো এখানে বলতেছে অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার পর কোলন দিয়ে যদি আমরা লিংক বলি, তাহলে বাই ডিফল্ট আমাদের কালারটা যে ব্লু থাকে, ব্লুর পরিবর্তে ওই কালারটা হবে। আবার যখন আমরা একটা ট্যাগের উপর লিংকের উপর ক্লিক করব, বাই ডিফল্ট এটা ব্লু থাকে, ক্লিক করার পর সেটা পার্পল হয়ে যায়, ওইটাকে বলে ভিজিটেড ট্যাগ, ভিজিটেড লিংক। তো ওইটার কালার আমরা দিয়ে দিতে পারি, এই যে পিঙ্ক। যখন ভিজিট করব এটা পিঙ্ক হবে, এবং হোভার যখন করব তখন রেড হবে। তো আমরা হোভারে কোনো কিছু দেই নাই কালার, কিন্তু আমরা একটা বর্ডার দিয়েছি। তো যখন আমরা হোভার করব তখন রেড হবে। আর যেটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে ইয়েলো। তো অ্যাক্টিভ হচ্ছে যেই পেজে আমরা এখন আছি, এই যে প্রজেক্ট হোম, এখন আমরা হোম পেজে আছি, হোমটা হচ্ছে অ্যাক্টিভ, ওইটাই এখানে বলে দিছে আর কি। আমরা যদি এখানে যাই তাহলে এখানে ডিফারেন্সটা দেখতে পারবো। এখানে বলতেছে যে HTML ইমেজেস, এখানে ক্লিক বাই ডিফল্ট লিংক, বাই ডিফল্ট গ্রিন, যখন আমি হোভার করব তখন হচ্ছে রেড হয়ে যাচ্ছে, এই যে একটু অ্যাপ্লাই হচ্ছে। তারপর যখন আমি ক্লিক করব, ক্লিক করা অবস্থায় এটা ইয়েলো হবে, মানে ক্লিক করে যদি ধরে রাখি তাহলে এটা ইয়েলো হবে, এই যে ইয়েলো হয়েছে। আবার যখন আমি ছেড়ে দেব তখন এটা হয়ে যাবে হচ্ছে পিঙ্ক, ভিজিটেড, মানে আমি এটাতে প্রবেশ করেছিলাম একবার, ক্লিক করা অবস্থায় হলুদ, এবং এটাকে করলে ক্লিক করে ভিজিট করলে সেটা হয়ে যাবে পিঙ্ক। এই হচ্ছে কালারের ডিফারেন্স, একটা হচ্ছে লিংক, একটা হচ্ছে ভিজিটেড, হোভার আর অ্যাক্টিভ। আমি যদি এখানে একটু লিখে ফেলি HTML CSS
স্টাইল এখানে লিখি লিংক ওভার এ লিংক, তারপর হচ্ছে ভিজিটেড কন্ট্রোল শিফট ডাউন এরো, কন্ট্রোল শিফট লেফট এরো, তারপর আমি বলতেছি হোভার, তারপর বলতেছি অ্যাক্টিভ। এই কয়টা জিনিস, এই যে এই আমরা কোলন দিচ্ছি, কোলনটাকে বলা হয় সুডো এলিমেন্ট। ঠিক আছে, কোলনটাকে বলা হয় সুডো এলিমেন্ট। তো কোনো ব্রাউজারে দুইবার দেয়া হয়, কোনো ব্রাউজারে একবার দেয়া হয়। তো যেখানে দুইবার দেয়া হয় সেটা হচ্ছে আগের নিয়ম ছিল, কোনো ব্রাউজার একবার দিলে সাপোর্ট করে না, তো তখন একবারের পরিবর্তে দুইবার দিয়ে দিবেন সুডো এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এইটা। তারপর লিংক বুকমার্কসে আমরা যাই। লিংক বুকমার্কসে কি বলতেছে, আইডি দিতেছে, আইডি দিয়ে এবং একটা এলিমেন্টের মধ্যে আইডি দিচ্ছে এবং আইডি দেওয়ার পর একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে সেই আইডিটাকে পাস করে দিচ্ছে। তো বুকমার্কের কাজটা হচ্ছে আমাদের অনেক বড় একটা ডকুমেন্টসে আমাদের যদি নেভিগেশন করতে চাই তখন এইটা অনেক কাজে দেয়। যদি আমি এখানে মেইনের ভিতরে একটা লম্বা প্যারাগ্রাফ নিচ্ছি, প্যারাগ্রাফ, এখানে লরেন ইপসাম একটা ডামি টেক্সট সিস্টেম আছে, এখানে আমি নিলাম 100 দিয়ে এন্টার দিলাম, আমার একটা লম্বা প্যারাগ্রাফ চলে আসলো। এখন আমি এটাকে আরো 3-4 বার কপি করতেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 বার কপি করলাম। এখন এই যে অনেক বড় একটা হয়ে গেছে। তো আমার নিচে মনে করেন একটা কন্টেন্ট আছে যেটা কিনা যেটার জন্য আমি একটা লিঙ্ক ক্রিয়েট করব, যেটাতে ক্লিক করলে সে এখানে চলে আসবে। তো আমি এখানে বলতেছি H2 এবং এখানে বলতেছি বুকমার্ক লিঙ্ক এবং এটাকে একটা আইডি দিয়ে দিতে হবে, না হলে কাজ করবে না। তো আমি আইডি সমান দিলাম হচ্ছে কি দেওয়া যায়, বুক। ঠিক আছে, আমি বুকমার্কই দিলাম, বুকমার্ক আইডি। এখন আমি আমার এই মেনটাকে ক্লিক করি, হেডারটাকে ক্লিক করি। এখানে আমি বলতেছি যদি আমার হোমে কেউ ক্লিক করে এইখানের পরিবর্তে আমি আইডির জন্য পাউন্ড সাইন দিতে হয় অথবা হ্যাশ, তারপর ওই নামটা বুকমার্ক এটা দিয়ে দিলাম। আমাদের যে নামটা হুবহু আছে সেটা দিতে হবে এবং তার আগে একটা পাউন্ড সাইন অথবা হ্যাশ সাইন দিতে হবে, তাহলে এটা আইডিটাকে টার্গেট করবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলেও সে এখানে চলে যাবে, কিন্তু এটা হচ্ছে এই এডিটরের ফাংশন। এখানে আমরা দেখি, এখানে আমি রিফ্রেশ করলাম, হোমে ক্লিক করলাম, হোমে ক্লিক করলে আমার এইখানে চলে আসতেছে। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে বুকমার্ক অ্যাঙ্কর ট্যাগ। আমি এটাকে সরাই দিচ্ছি। তো বুকমার্ক নেওয়ার জন্য আইডিটাকে একটা আইডি দিতে হবে। এই আইডি এটা হচ্ছে একটা সিলেক্টর টাইপ, আমরা আইডি সব এলিমেন্টে দিতে পারবো। হ্যাঁ, এই যে আমরা এতক্ষণ পর্যন্ত সিএসএস এর মধ্যে কন্টেন্টগুলো এলিমেন্টগুলোকে সিলেক্ট করার জন্য আমরা দিয়ে আসতেছিলাম এলিমেন্টের নেম, যেমন কি মেইন এরিয়া এখানে শুরু হয়েছে। তো আমি যদি এখানে বলি পি ট্যাগ গুলোকে আমি বলতেছি তোমার টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিয়ে দিলাম। আমি একটু রিফ্রেশ করি, এই যে জাস্টিফাই হয়ে গেছে। তারপরে জাস্টিফাই আরো কিছু আছে মনে হয়, আচ্ছা আপাতত জাস্টিফাই রাখতেছি। জাস্টিফাই হয়ে গেছে। তারপর একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ লেগে আছে, আমি বলতেছি মার্জিন দিয়ে দিলাম, এখানে মার্জিন 20 পিক্সেল এই যে একটু সরছে। এখন আমি বলতেছি, তো এইখানে এই ট্যাগ এলিমেন্ট সিলেক্টর দিয়ে আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করতে পারতেছি, কিন্তু কোনো কারণে যদি আমার এই 2 নাম্বার এলিমেন্টটাকে আলাদা স্টাইলিং দেওয়ার প্রয়োজন হয় তখন আমি এই 2 নাম্বার এলিমেন্টটাকে সিলেক্ট করব। এখানে ক্লিক করে নেভিগেট করতেছি, এটা হচ্ছে ম্যাপটাকে সিলেক্ট করে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এখানে আমি একটা আইডি দিয়ে দিই, আইডি কে বলতেছি
প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দিয়ে দিলাম। এখন আমি সিএসএস এ যাই, সিএসএস এ গিয়ে বলি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বলার আগে এটা যেহেতু একটা আইডি, এটার সামনে পাউন্ড সাইন অথবা হ্যাশ সাইন দিতে হবে। তারপর আমি স্টাইলিং করব, তাই আমি বলতেছি কালার গ্রে দিয়ে দিলাম। রিলোড করে এই যে গ্রে হয়ে গেছে। এর আগে এইটাকে যদি আমি কালার দেই, কালার কালার কি দিব, টমেটো দিয়ে দিই, টমেটো দিলাম। তাহলে জেনেরিক যেই প্যারাগ্রাফগুলো সেগুলো নিবে কমন অ্যাট্রিবিউটস, কিন্তু আইডি দিয়ে মেনশন করে দিলে আলাদাভাবে সেটা নিবে তার নিজস্ব অ্যাট্রিবিউটস। এই যে ঠিক আছে। এটাকে যদি আমি কোনো কারণে কমেন্ট করে দেই তাহলে কালারটা তো এখানে পাচ্ছে না, তো এটাই নিবে। এই যে ঠিক আছে। এইভাবে তাহলে আইডি অ্যাট্রিবিউটস নিয়ে, আইডি সিলেক্টর নিয়ে আমরা কাজ করতে পারবো। এটা হচ্ছে ট্যাগ সিলেক্টর, এটা হচ্ছে আইডি সিলেক্টর। তা আমরা আইডি সিলেক্টর দেখে ফেললাম, অ্যাক্টিভ, তারপর হচ্ছে বুকমার্ক, লিংক, বুকমার্ক, তারপর হচ্ছে আইডি সিলেক্টর। ওকে, এই হচ্ছে অবস্থা। আমি আমার কন্টেন্টগুলোকে ডিলিট করে দিচ্ছি। যে ডামি কন্টেন্টগুলো নিয়েছিলাম এখান থেকে সিলেক্ট করে শেষ পর্যন্ত যাই, তারপর এখান পর্যন্ত ডিলিট করে দিলাম। এবং আমি মেনুতে ক্লিক করে হেডারে ক্লিক করতেছি, এখান থেকে এটাকে আগের অবস্থায় নিয়ে যাচ্ছি, ইন্ডেক্স। অলরাইট, তো এইভাবে ছিল, হয়ে গেছে। এখন রিফ্রেশ করি, এইভাবে আছে আর কি। ওই প্যারাগ্রাফটাকে আমরা স্টাইল করেছিলাম, একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, এই জন্য ওইটা ওই স্টাইলে আছে। সমস্যা নাই, এভাবে থাক। এইভাবে আমরা আমাদের প্রজেক্টকে রেডি করতে পারি। এখন আমরা আমাদের এটা একটা টেমপ্লেট বানিয়ে ফেলেছি, যে এই টেমপ্লেটের মধ্যে আমাদের হেডার ফুটার অলরেডি সেট করা আছে, কিছু বেসিক স্টাইলিং দেওয়া আছে এবং কিছু বেসিক পেজের নমুনা পেজ তৈরি করা আছে এবং লিঙ্ক করা আছে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করতে পারবো, সমস্যা নাই। এটা আমাদের টেমপ্লেট হিসেবে থাকবে। আমরা এটাকে করে দিলাম কমেন্ট, HTML এটাকে করে দিচ্ছি প্র্যাকটিস, এবং উই আর অন ডে 5। ওকে, হ্যাঁ, এইভাবে থাকুক। এবং স্টাইলিংটা জাস্টিফাই দরকার নাই, টমেটোর মতো থাক। এই যে সেন্টার। ওকে, তো এইভাবে আমরা এডিট করতে পারি। এখন দেখি আর কি কি আছে। ইমেজেস আমরা দেখে ফেলেছি, ইমেজ ম্যাপ ইমেজ ম্যাপটা নিয়ে আমরা অন্য কোনো দিন কথা বলবো। ব্যাকগ্রাউন্ড ইমেজেস, পিকচার এলিমেন্ট allows you to display different pictures for different devices or screen sizes। আচ্ছা, মিডিয়া মিনিমাম উইথ, এটা হচ্ছে রেসপন্সিভ করার একটা সিস্টেম। ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ দেব এবং ফরগ্রাউন্ডে আমাদের কন্টেন্টগুলো থাকবে। তো সেটাও আমরা দেখব কোনো এক সময় প্রজেক্ট করতে করতে। তারপর পেজ টাইটেল আমরা দিয়েছি, এই যে এখানে প্রথমটা হচ্ছে ডে 5, তারপর এটা হচ্ছে প্রজেক্ট নিউজ, এই যে চেঞ্জ হচ্ছে, FAQ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট। আবার হোম পেজে যাই, HTML ডে 5, এইটাকে বলা হচ্ছে টাইটেল, পেজ টাইটেল। টেবলস আমরা কি দেখেছিলাম? আমাদের মনে নাই, আমরা দেখে ফেলবো, কোনো সমস্যা নেই। আজকেই দেখে ফেলি, আজকে টেবলস পর্যন্ত থাকবে তাহলে। তো আমরা আমাদের এই কন্টেন্টের মধ্যে প্রজেক্টস এর ভিতরে গেলে আমরা একটা টেবিলকে শো করাবো। তো আমরা প্রজেক্টস ফোল্ডারে যাই, এইখানে মেইন কন্টেন্টের ভিতরে আমি একটা টেবিল বানাই। তো টেবিল বানানোর জন্য আগে টেবিল ট্যাগ দিতে হবে, তারপর টেবিলের মধ্যে কলাম থাকে, রো থাকে। তো রো গুলা, তো আগে রো নিতে হবে। রো এর জন্য ট্যাগ হচ্ছে tr, টেবিল রো এখানে। তারপর কলামের জন্য হচ্ছে প্রথম সারিটার মধ্যে থাকে হেডার, তো টেবিল হেডিং, কলাম হেডিং বলে, তো ওইটার জন্য th, হ্যাঁ, টেবিল হেডিং th দিলাম। এখানে আমি বলতেছি প্রজেক্ট
এসএল নাম্বার দিবি, এসএল নাম্বার। তারপর এটাকে কপি করে আমরা বলতেছি প্রজেক্ট নেম, তারপর আমরা বলতেছি প্রজেক্ট বাজেট, তারপর বলতেছি ডিউরেশন, প্রজেক্ট বারবার রিপিট না করে এইভাবে দিচ্ছি। আমরা যদি প্রজেক্টে যাই, এইভাবে শো করতেছে। টেবিলের মধ্যে একটা প্রপার্টি দেওয়া যায়, অ্যাট্রিবিউটস বর্ডার। এখানে আমরা দিচ্ছি 1, রিফ্রেশ করি, এই যে চলে আসতেছে। এখন টেবিল হেডিং নেওয়া হয়ে গেছে। এটা একটা রো, প্রথম রো এর মধ্যে টিএইচ দিয়ে টেবিল হেডিং বলতেছি। দ্বিতীয় রোতে আমরা চলে যাই, টিআর। এখানে আমরা বলতেছি রো এর কাজ শেষ, এখন হচ্ছে সেল, নরমাল রেগুলার সেল যেটার মধ্যে ডাটা থাকে, ওটাকে বলা হচ্ছে টিইডি, টেবিল ডাটা। তো সিরিয়াল নাম্বার 01, তারপর হচ্ছে প্রজেক্টের নেম স্টুডেন্ট অ্যাপ, তারপর প্রজেক্ট বাজেট 10K দিলাম, স্টুডেন্টের তো 100K। তারপর হচ্ছে ডিউরেশন 3 months, এবং এখানে স্টুডেন্ট হবে না, 3 months দিলাম। এখন রিফ্রেশ করি, এই যে 1 নাম্বার স্টুডেন্টের 100K 3 months। তারপর 2 নাম্বার দেব, 2 নাম্বারও এটাকে আমরা কপি করি, এইখানে দিলাম নাম্বার 2, এখানে বললাম টিচার্স অ্যাপ, এখানে স্টুডেন্টস অ্যাপ 100K 3 months, টিচার্স অ্যাপ। তারপর আরেকটা দিয়ে দিচ্ছি, এটাকে ডুপ্লিকেট করে, সিরিয়াল নাম্বার হবে 2, 3, সিরিয়াল নাম্বার 3। এটাকে বলবো ম্যানেজমেন্ট অ্যাপ, এইটা হবে 500K, এবং এটাকে আমাদের একটু সময় বেশি লাগবে, এটাকে দিয়ে দিলাম 6 months। এই যে এইভাবে, তাহলে আমাদের প্রজেক্ট এইভাবে ডিসপ্লে হবে। এটাকে আমরা একটু ডিজাইন করি, আমাদের স্টাইলে যাই, মেনের ভিতরে কি আছে, প্যারাগ্রাফ আছে, এগুলোকে আপাতত ডিলিট করে দিই। এইটা যেটা আছে সেটাকে রাখি, H1টা উপরে থাকা বেটার, আমি এটাকে উপরে নিয়ে যাচ্ছি। ওকে, প্যারাগ্রাফ, এখন হচ্ছে টেবিল। তো আমি টেবিলকে ধরতেছি, তারপর কমা দিয়ে টিআর কেও বলতেছি, এবং কমা দিয়ে টিএইচ কে বলতেছি, এবং টিডি কেও বলতেছি যে তোমাদের প্যাডিং হবে 5 পিক্সেল। এই বর্ডার কলাপস নামে একটা আছে, এই যে অ্যাট্রিবিউটস, এটাকে আমি বলতেছি কলাপস। এই যে এরকম আসতেছে, বর্ডার আসবে, এবার কলাপস আসবে। প্যাডিংটা আমি 10 পিক্সেল দেই, এই যে 10 পিক্সেল, এবং এটাকে আমার করতে হবে সেন্টার। তাহলে মিনি সেন্টার, তো আমি এখানে টেবিলকে বলি, টেবিল আলাদাভাবে নিচ্ছি, উইথ দিয়ে দিব 100 পিক্সেল, রিফ্রেশ করি, 100 পিক্সেল ছোট হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 200 পিক্সেল। 200 পিক্সেলও হচ্ছে না, 300তে তো হয়ে যাওয়ার কথা। ওকে, তাহলে 400 না, আমি দিলাম 500। ওকে, এখন ঠিক আছে, 500 তো দিয়েছি। এখন আমি বলবো মার্জিন অটো, দিলে এটা সেন্টারে চলে আসবে, সেন্টারে চলে আসছে, এবং লেফট রাইট সাইড থেকে অটো থাকবে, কিন্তু টপ এবং বটম সাইড থেকে আমি 50 পিক্সেল দিয়ে দিচ্ছি।
তাহলে উপরে নিচে জায়গা ছাড়বে। এই এই হয়ে গেছে আমাদের। তারপর আমি যদি টিএইচ মানে টেবিল হেডিং এটাকে বলি ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, আমি একটু মিনিমাইজ রাখি। ব্যাকগ্রাউন্ড আমি কি দিয়ে দিতে পারি, হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট, এই যে হোয়াইট। এবং বর্ডার কালারটা আমি বলে দিই 1 পিক্সেল সলিড বার্লিউড। এই 1 পিক্সেলের জায়গায় টিএইচ কে বলে দিচ্ছি বর্ডার 2 পিক্সেল সলিড বার্লিউড। এইভাবে হবে না, এখানে দিতে হবে, এখানে দিলাম 2 পিক্সেল, হালকা একটু মোটা হয়েছে। আর 3 তে ঠিক আছে মনে হচ্ছে, বা 2 রাখি, সমস্যা নেই। 2 তে দিলাম এবং এটার দরকার নাই। ওকে, তাহলে এই যে আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে। হোমে যাচ্ছে, কিছু নাই। প্রজেক্টস এর ভিতরে আমাদের একটা প্রজেক্ট আছে। প্রজেক্ট যেই HTML, এইখানে আমাদের নেমটাকে একটু ঠিক করে ফেলি, এখানে নাম হবে প্রজেক্টস। অলরাইট, তা আমরা প্রজেক্টস দিয়ে দিলাম। নিউজ দেব, অ্যাবাউট আস দেব, কন্ট্যাক্ট আস দেব, এগুলো আমরা আস্তে আস্তে দেব, কোনো সমস্যা নেই। এখন আমি যদি 100% এ রাখি, এইভাবে আসতেছে। ওকে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের অবস্থা। এইভাবে আমরা আমাদের কন্টেন্ট বা পেজের মধ্যে টেবিল ক্রিয়েট করতে পারি। আমি যদি টেবিলটাকে আরো একবার সামারাইজ করি, তো টেবিল স্টার্ট করার জন্য আমাদেরকে টেবিল নামে একটা প্রপার্টি নিতে হবে। আমি এই বর্ডারটাকে ডিলিট করে দিই, যেহেতু সিএসএস দিয়ে দিয়েছি। এই যে সিএসএস দিয়ে দিই। ওকে, তো টেবিল নামে একটা ট্যাগ নিতে হবে, শুরু এবং শেষ। টেবিলের মধ্যে সবগুলো রো, প্রতিটা রো এর জন্য আলাদা আলাদা টিয়ার নিতে হবে। এবং ফার্স্ট যে টিয়ারটা রোটা থাকবে সেটার মধ্যে টেবিল হেডিং এর কন্টেন্ট গুলো থাকবে, নামগুলো থাকবে, কলামের নাম। তো এই জন্য টিএইচ দিতে হবে। এবং পরবর্তী যে রো থাকবে তার ভিতরে প্রতিটা সেল হবে টিডি আকারে। ঠিক আছে, টিডি আকারে থাকবে। এই হলো আমাদের টেবিল, একটা সিম্পল টেবিল। পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে দুইটা ফিল্ডকে আমরা মার্জ করব, হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি। এইভাবেও মার্জ করব দুইটা টেবিল, এবং এইভাবেও মার্জ করব, সরি দুইটা সেল। এতে আমরা দেখতে পারবো যে কম্বাইন্ড করে কিভাবে সেলগুলোকে বানানো হয়। এই হচ্ছে আমাদের আজকের মতো প্রজেক্ট। আমরা পরবর্তীতে এই প্রজেক্ট নিয়ে আগাবো, আমরা আমাদের এই প্রজেক্টে নতুন নতুন কন্টেন্ট অ্যাড করব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে কন্টেন্ট গুলো ছিল, যে বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে HTML এর কিছু ট্যাগ দেখেছি, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস এবং ইনলাইন সিএসএস। এগুলোর মধ্যে আমরা আজকে এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করেছি। এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করার সুবিধাটা দেখেন, আমরা একটা ফাইলে সিএসএস লিখেছি, কিন্তু আমাদের পেজ হচ্ছে অনেকগুলো, সবগুলো পেজের মধ্যেই আমরা আমাদের স্টাইলটাকে অ্যাপ্লাই করতে পারতেছি, বারবার প্রতিটার জন্য লেখার প্রয়োজন হচ্ছে না। এই হলো এক্সটার্নাল সিএসএস এর সুবিধা। তারপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর মধ্যে আমরা কিছু নতুন নতুন প্রপার্টি দেখেছি, যেগুলো কিনা আমরা আমাদের স্টাইলিং এর জন্য আরো সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি। যেমন কি অ্যাস্ট্রিক দিয়ে প্রতিটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারতেছি, তারপর হচ্ছে ট্যাগের নেম দিয়ে এলিমেন্টকে সিলেক্ট করতে পারতেছি, তারপর আবার শুধু এলিমেন্ট ব্যবহার করার মাধ্যমে আমরা এলিমেন্টের মধ্যে ইন্টারেক্টিভ কিছু ফাংশনালিটি অ্যাড করতে পারতেছি। যেমন কি হোভার, মাউস যখন উপরে নিয়ে যাব তখন কিছু একটা হবে। ঠিক আছে, এই শুরু এলিমেন্ট, এটাকে আমরা শুরু এলিমেন্ট বলতেছি। আমি এখানে একটু লিখে রাখি যাতে আপনাদের জন্য সুবিধা হয়। এইখানে ফার্স্ট, এইখানে এইটাকে আমরা বলবো শুরু এলিমেন্ট।
sudo element sudo বানানটা কি ঠিক আছে কিনা আমরা একটু দেখি sudo p আছে একটা এই জন্যই এটা একটু অদ্ভুত sudo element ওকে তাহলে sudo element আমরা এখানে tables দেখেছি তো tables এর বেসিক টেবিল আমরা দেখেছি কিন্তু এটাকে আমরা মডিফাই করা শিখি নাই যেমন কি এখানে সুন্দর করে প্রতিটা প্রতিটা মানে প্রথম দ্বিতীয় তৃতীয় যে রোগুলো আছে এগুলো কালার করা আছে এগুলো আমরা দেখব তারপর হচ্ছে আর কি টেবিল আছে এখানে এগুলোই তো টেবিলের মধ্যে আরো অনেক কিছু আছে টি হেড টি বডি টি ফুট টি ক্যাপশন এত কিছুর প্রয়োজন হয় না সাধারণত এগুলো আমরা আস্তে আস্তে দেখবো কোনো সমস্যা নেই যেগুলোর প্রয়োজন বেশি সেগুলো আমরা বেশি দেখবো ঠিক আছে তার পাশাপাশি আমরা সিএসএস এর যে সিলেক্টর কমেন্ট ব্যাকগ্রাউন্ড বর্ডার মার্জিন প্যাডিং এগুলো দেওয়া যায় সেগুলো আমরা দেখবো যেমন কি ইতিমধ্যে আমরা কালার্স নিয়ে কথা বলেছি ব্যাকগ্রাউন্ডস নিয়ে কথা বলেছি বর্ডার্স নিয়ে কথা বলেছি মার্জিন প্যাডিং এগুলো নিয়েও আমরা কাজ করা শুরু করে দিয়েছি হাইট এবং উইথ তারপর হচ্ছে ফন্ট লিঙ্ক টেবলস ম্যাক্স উইথ নিয়ে আজকে মিনিমাম উইথ নিয়ে কথা বলেছি ম্যাক্স উইথ এবং মিনিমাম উইথ সেম একটা দিয়ে মিনিমাম সেট করে আর একটা দিয়ে ম্যাক্সিমাম সেট করে এইভাবে বাকিগুলো আমরা দেখবো আর কি ঠিক আছে তারপর সিএসএস ইউনিটের মধ্যে আমরা এই পর্যন্ত পিএক্স পিক্সেল নিয়ে কাজ করতেছিলাম আজকে আমরা যেটা দেখেছি ভিএইচ অ্যাট্রিবিউটস এইখানে যদি আমি বলি যে ভিএইচ এটার ফুল মিনিং হচ্ছে ভিউ হাইট ভিউ হাইট মানে হচ্ছে আমাদের যে উইন্ডোটা আছে উইন্ডোটার টোটাল হাইট তো 100% হাইট 100% দিলেও ভিউ হাইটটাকেই ধরা হয় হ্যাঁ এটার একটা অল্টারনেটিভ হচ্ছে হাইট 100% এইটা তারপর আর কি আছে এইভাবে আমরা আস্তে আস্তে আগাবো এবং এইচটিএমএল ক্লাসে এইচটিএমএল এর মধ্যে আমরা এখন আছি পেজ টাইটেলে টেবলসে আছি তারপর আর কি আছে জাভাস্ক্রিপ্ট আছে আইফ্রেম ক্লাসেস ডিভ আজকে আমরা ডিভ নিয়েও দেখে ফেলেছি যে ডিভ হচ্ছে একটা খালি এলিমেন্ট তো এটা নিয়ে আবার কথা বলবো আইডি নিয়েও একটু আলোচনা করেছি হ্যাঁ তাহলে আমাদের মনে হচ্ছে যে 2-3টা ক্লাসের মধ্যে এইচটিএমএল শেষ হয়ে যাবে তারপর আমরা সিএসএস নিয়ে আরো 2-1টা ক্লাস করব সিএসএস এর জন্য আলাদাভাবে তারপর আমরা চলে যাব জাভাস্ক্রিপ্টে ইন্টারেক্টিভ ফাংশনগুলো ইউজ করার জন্য জাভাস্ক্রিপ্টে চলে যাব ঠিক আছে তাহলে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করে কোথায় সমস্যা হয় সেটা অবশ্যই জানাবেন তাহলে আমরা আপনাদের সমস্যাগুলোর সমাধান করতে পারবো সহজে ঠিক আছে